দ্রুত গতির দুটি ট্রেনের সংঘর্ষে ৩৯ জনের প্রাণহানি, আহত শতাধিক। ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না, ট্রাম্পের হুমকির জবাবে ডেনমার্ক। এবং খামেনির উপর হামলা হবে যুদ্ধ ঘোষণার শামিল, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন প্রধান শিরোনামগুলো। স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুত গতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭:৪৫ দিকে কর্দোবা এলাকার আদমুদ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। দ্রুত গতির ট্রেনটি ৩০০ যাত্রী নিয়ে মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল। এ সময় লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে আছড়ে পড়ে। বিপরীত দিকে মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়, আর এতেই ঘটে হতাহতের ঘটনা। এই ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দুর্ঘটনার কারণকে অত্যন্ত অদ্ভুত বলে বর্ণনা করেছেন দেশটির পরিবহন মন্ত্রী ওস্কার পুয়েন্তে। ভয়াবহ এই দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। স্পেনের রেল কর্মকর্তারা জানিয়েছেন উচ্চগতির ট্রেনটি মালাগা রেল স্টেশন থেকে ছাড়ার ১০ মিনিটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে। গ্রিনল্যান্ড দখলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইউরোপের মধ্যে চলছে তুমুল বাকবিতণ্ডা। তবে এখন পর্যন্ত নিজের অবস্থানে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না বলে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। এমন প্রেক্ষাপটে উত্তেজনা নিরসনের উপায় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড, ট্রাম্প বলেছেন প্রয়োজনে দখল করবেন, তবুও দ্বীপটি তিনি নিয়েই ছাড়বেন। এই হুমকির অংশ হিসেবে প্রাথমিকভাবে ডেনমার্কের পাশে থাকা ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই হুমকির কঠোর সমালোচনা করে স্পষ্ট বার্তা দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, তারা সংঘাত নয়, সহযোগিতা চান। ইউরোপ জুড়ে যে ঐক্যবদ্ধ বার্তা আসছে তাতে তিনি সন্তুষ্ট। ড্যানিশ প্রধানমন্ত্রীর ভাষায়, ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না, তারা আর আপোষ করবেন না। NATO og dermed den sikkerhed, som er blevet tilvejebragt siden afslutningen på 2. verdenskrig. ঐক্যের বার্তা দিয়ে ডেনমার্কের পাশে থাকার অঙ্গীকার করেছে ইউরোপিয়ান কাউন্সিল। সংস্থাটির প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের এই পরিকল্পনা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারা। উত্তপ্ত এই পরিস্থিতিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন der লিয়েন এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এরপর ফোনালাপ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও। স্টারমারের কার্যালয় জানিয়েছে, গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি ন্যাটোর সম্মিলিত নিরাপত্তার প্রশ্নে মিত্র দেশগুলোর উপর শুল্ক আরোপ করা ভুল পদক্ষেপ বলেও ট্রাম্পকে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এদিকে ট্রাম্পের সুরে কথা বলা মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মনে করেন, গ্রিনল্যান্ড কেবল তখনই নিরাপদ থাকতে পারে যদি এটি যুক্তরাষ্ট্রের অংশ হয়। তার মতে, ইউরোপ শেষ পর্যন্ত বুঝবে যে এই ধরনের পদক্ষেপ গ্রিনল্যান্ড, ইউরোপ এবং যুক্তরাষ্ট্র সবার জন্যই ভালো। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে কোনো ধরনের হামলা হলে তা পূর্ণ মাত্রার যুদ্ধের শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি বলেন, ইরানিদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা দেখা যাচ্ছে তার অন্যতম প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্র সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা। গত শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৩৭ বছরের শাসনের অবসানের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। এরপরই পাল্টা হুমকি দিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে ইরান জুড়ে চলা বিক্ষোভে অন্তত ৫,০০০ মানুষ নিহত হয়েছেন, তাদের মধ্যে প্রায় ৫০০ জন দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। ইরানের একজন কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানান।
You had yesterday scheduled over 800 গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করার জন্য বোর্ড অব পিসে যুক্ত হতে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদ ও দিল্লির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে অংশগ্রহণে আগ্রহী ইসলামাবাদ। অন্যদিকে নয়াদিল্লির পক্ষ থেকে ভারতে উদ্যোগে অংশ দেবে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এর আগে বোর্ড অব পিসে যুক্ত হতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের অংশ হিসেবে ঘোষিত এই শান্তি পর্ষদের চেয়ারম্যান ট্রাম্প নিজেই। সদস্যদের মধ্যে আরও আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তবে এতে ফিলিস্তিনের কোনো প্রতিনিধি নেই। চুক্তিতে সম্মত হয়েছে সিরিয়ার সরকার ও দেশটির প্রধান সশস্ত্র গ্রুপ কুর্দি বাহিনী। চুক্তি অনুযায়ী কুর্দিদের বেসামরিক ও সামরিক প্রশাসনকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে একীভূত করা হবে। এ চুক্তির মধ্য দিয়ে গত কয়েক দিনের তীব্র সংঘাতের অবসান হয়েছে। সাম্প্রতিক সংঘাতে সিরিয়ার সরকারি বাহিনী গুরুত্বপূর্ণ কিছু তেলক্ষেত্র সহ উল্লেখযোগ্য ভূখণ্ড পুনর্দখল করেছে। চুক্তির বেশিরভাগ শর্ত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের বিপক্ষে গেছে। তাই এই চুক্তিকে সংগঠনটির জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট আহমেদ আল শারার ইসলামপন্থী সরকার শুরু থেকে এসডিএফকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে একীভূত করতে চেষ্টা করছে। উদার ধর্মনিরপেক্ষ এসডিএফ তাতে এতদিন রাজি হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্রের চাপে কুর্দিদের স্বায়ত্তশাসনের দাবিতে উচ্চকণ্ঠ সংগঠনটি শেষ পর্যন্ত তা করতে বাধ্য হলো। সিরিয়া সরকার ও এসডিএফ এর মধ্যে 14 দফার ভিত্তিতে চুক্তি হয়েছে। সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, বিরতির পর আরও যা থাকছে। শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি। 8 ফেব্রুয়ারি নির্বাচন এবং ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে চীনের জন্মহার। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। আগামী মাসে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এই নির্বাচনের মাধ্যমে তিনি আরও শক্ত জনমত নিয়ে সরকার গঠন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত জনগণের সঙ্গে একসাথে জাপানের পথ নির্ধারণ করবে। দেশ পরিচালনার দায়িত্ব আবারও তাকে দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। জাপানের পার্লামেন্টের ক্ষমতাধর নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের 465 সদস্য নির্বাচন করতে আগামী 8 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। গত অক্টোবরে দায়িত্ব নেবার পর তাকাইচি ও তার মন্ত্রিসভা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে হাউস অব রিপ্রেজেন্টেটিভের 199টি আসন তার লিবারেল ডেমোক্রেটিক পার্টির দখলে রয়েছে। জাপান ইনোভেশন পার্টির সঙ্গে জোট করে পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যা গরিষ্ঠতা লাভ করে তাকাইচির এলডিপি। উনিশশো সালের পর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে চীনের জন্মহার। সোমবার এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো। সর্বশেষ তথ্যে দেখা গেছে 2025 সালে চীনে জন্মহার ছিল প্রতি 1000-এ মাত্র 5.6 জন, যা 1949 সালের গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর সর্বনিম্ন। গত বছর দেশটিতে মোট 79 লাখ শিশু জন্ম নেয়, যা 2024 সালের তুলনায় প্রায় 17% কম। এ নিয়ে দেশটিতে টানা 4 বছরের মতো জনসংখ্যা হ্রাস পেয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী বর্তমানে চীনের মোট জনসংখ্যা প্রায় 140 কোটি, যা 2024 সালের তুলনায় প্রায় 34 লাখ কম। দেশটিতে জন্মহার বাড়াতে নগদ প্রণোদনা, পিতামাতার বাড়তি ছুটি সহ বিভিন্ন সুবিধা ঘোষণা করেছে চীন সরকার। বিশেষজ্ঞরা বলছেন, সন্তান ধারণের উপযুক্ত বয়সী নারীর সংখ্যা কমে যাওয়া, পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক চাপে তরুণদের বিয়ে ও সন্তান নেওয়ার আগ্রহ কমে যাওয়ায় এখন পর্যন্ত কার্যকর কোনো
পরিবর্তন আসেনি জন্মহারে। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে কমপক্ষে 18 জনের প্রাণহানি হয়েছে। অন্তত 20,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চিলির বন বিভাগ জানিয়েছে দেশ জুড়ে 24টি সক্রিয় দাবানলের সাথে লড়াই করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, যার মধ্যে সবচেয়ে বড় দাবানল নুবল এবং বিওবিও অঞ্চলে ছড়িয়ে পড়েছে, যেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। এই দুটি অঞ্চল রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এখন পর্যন্ত আগুনে প্রায় 8,500 হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, ধ্বংস হয়েছে 250টি বাড়ি। কর্তৃপক্ষ বলছে তীব্র বাতাস এবং উচ্চ তাপমাত্রার মতো প্রতিকূল পরিস্থিতি দাবানল ছড়িয়ে পড়তে সাহায্য করেছে, ফলে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চিলির পাশাপাশি আর্জেন্টিনার পাতাগোনিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। প্রায় 36 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে পাকিস্তানের করাচির গুল প্লাজা শপিং মলের ভয়াবহ আগুন। পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে সোমবার পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের এক কর্মী সহ অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 30 জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন অর্ধ শতাধিক। এর আগে শনিবার গভীর রাতে করাচির এমএ জিন্নাহ সড়কের গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার দিনভরও আগুন জ্বলতে থাকে। ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে 36 ঘন্টা চেষ্টার পর মূল আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বর্তমানে ভবনটিতে ঠান্ডা করার প্রক্রিয়া চলছে। এরপরে ভেতরে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হবে। উদ্ধারকর্মীরা জানান আগুনের তীব্রতায় ভবনের কিছু অংশ ধসে পড়েছে। কর্তৃপক্ষ জানায় আগুনে 1200টি দোকান ও গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় 300 কোটি রুপির বেশি আর্থিক ক্ষতি হয়েছে। কলম্বিয়ায় একটি জঙ্গল এলাকার দখল নিয়ে বামপন্থী একটি গেরিলা গোষ্ঠীর দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত 27 জন নিহত হয়েছেন। দেশটির সামরিক কর্তৃপক্ষের বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয় রাজধানী বোগোটা থেকে প্রায় 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত গুয়াভিয়ারে বিভাগের এল রেতর্নো অঞ্চলের গ্রামীণ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। অন্য একটি সামরিক সূত্র জানিয়েছে রেভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলম্বিয়ার দুটি ভিন্ন উপদলের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। অঞ্চলটি কোকেন উৎপাদন ও পাচারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। সংবাদ শেষ করব, তবে তার আগে এক নজরে ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। স্পেনে দ্রুত গতির দুটি ট্রেনের সংঘর্ষে 39 জনের প্রাণহানি, আহত শতাধিক। ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না, ট্রাম্পের হুমকির জবাবে ডেনমার্ক। খামেনির উপর হামলা হবে যুদ্ধ ঘোষণার শামিল, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের। শুক্রবার পার্লামেন্ট ভেঙে দিচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি। 8 ফেব্রুয়ারি নির্বাচন। এবং ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে চীনের জন্মহার। দর্শক, এই ছিল ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।